হলো যে চূড়ান্ত ভোটার তালিকা ন্যূনতম এক সপ্তাহ অতিরিক্ত বাড়ানোর নির্দেশ প্রকাশের ক্ষেত্রে। দেখুন, সুপ্রিম কোর্টে আমাদের আইনজীবীরা রয়েছেন, শীর্ষ নেতৃত্ব গোটা বিষয়টার উপর নজর রাখছেন এবং চুলচেরা বিশ্লেষণ করবেন। আমরা যথাযথ সময় আমাদের মতামত পার্টির তরফ থেকে জানানো হবে। কিন্তু আমরা মোটের উপর যেটা দেখতে পেয়েছি যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস যে পয়েন্টগুলিতে সরব হয়েছিল, প্রশ্ন তুলেছিল, কার্যত এই প্রত্যেকটি পয়েন্টেই পর্যায়ক্রমে সুপ্রিম কোর্ট কিন্তু মান্যতা দিয়ে চলেছেন। কিছুদিন আগেই আমরা দেখেছি একটি মামলার ক্ষেত্রে এই মান্যতা হয়েছে। এর পরবর্তীকালে মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী যেদিন সশরীরে সওয়াল করলেন, যে পয়েন্টগুলো তুললেন, আমরা পরিষ্কার দেখলাম সেগুলোতে মান্যতা দিয়ে নির্বাচন কমিশনকে কিছু কড়া বার্তা দিলেন মহামান্য সুপ্রিম কোর্ট। এবং আজও যা এই যে মাইক্রো অবজারভাররা কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না, কারোর নাম বাদ দিতে পারবেন না, এটা তো প্রথম থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, প্রথম থেকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস বলেছে, আজকে সুপ্রিম কোর্ট সেইটাই বলছেন। অর্থাৎ মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের অধিকার রক্ষার স্বার্থে যে পয়েন্টগুলিতে সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করেছিলেন, যেগুলির উত্তর নির্বাচন কমিশন দিতে পারছিল না বা দিতে চাইছিল না, সুপ্রিম কোর্ট মূলত সেই পয়েন্টগুলিকে মান্যতা দিয়েছে এবং সেই অনুযায়ী কিছু কিছু নির্দেশনামা আসছে। বাকি অংশটা আইনজীবীরা আছেন এবং আমাদের শীর্ষ নেতৃত্ব খতিয়ে দেখছেন। মাননীয় মুখ্যমন্ত্রী তো দুটো কাজ আগেই সেরে রেখেছেন। একটা তো হচ্ছে নিজে সওয়াল করে যে পয়েন্টগুলি গুরুতর সেগুলি একেবারে সুপ্রিম কোর্টকে দৃষ্টি আকর্ষণ করে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ তিনি সেরে রেখেছিলেন। দ্বিতীয়ত, মামলা করে তার আগের দফাতেও বেশ কিছু অর্ডার পাওয়া গেছে সুপ্রিম কোর্টের, যাতে আমাদের দল এবং সাধারণ মানুষের বক্তব্য, অধিকার রক্ষার লড়াইয়ের বক্তব্যগুলো জাস্টিফাইড হচ্ছে এবং নির্বাচন কমিশন যেগুলো শুনতে চাইছিল না সেগুলো তারা মানতে বাধ্য হচ্ছে। বাকি কিছু টেকনিক্যাল পার্ট আছে, সেগুলো আইনজীবীরা এবং আমাদের শীর্ষ নেতৃত্ব তারা পুরো বিচার বিবেচনা করে তারা দেখে নিতে পারবেন। কিন্তু মোটের ওপর যে বিষয়টা, আমরা যেমন প্রথমেই বলেছিলাম এই সময় সীমায় হয় না, মুখ্যমন্ত্রী বারবার বলেছিলেন, এই যে সময় বাড়ানো, তাতে তো এটাই মান্যতা পাচ্ছে যে সময় জোর করে বিজেপির কথায় যেটা নির্বাচন কমিশন চাপিয়ে দিয়েছিলেন ওই সময়টা যথেষ্ট নয়। এই যে একটা কথা বলা হচ্ছে এসআইআর হবে, আর এসআইআর কে বারণ করেছে? সুপ্রিম কোর্ট বলেছে এসআইআর হবে, তা আমরাও তো বলছি এসআইআর হোক। এসআইআর তো নতুন কিছু নয়, 2001 সালে ভোটের পর 2 বছর ধরে হয়েছে। তো এসআইআর এর পদ্ধতিটা নিয়ে এবার প্রশ্ন উঠেছে। বিজেপির নির্দেশে অপরিকল্পিত, হঠকারী, অদূরদর্শী, চক্রান্তমূলক বৈধ ভোটারদের হ্যারাস করার জন্য যে কাজটা 2-2.5 বছর লাগে সেটাকে 2-3 মাসে করতে হবে, 2 মাসে করতে হবে বলে চাপিয়ে দেওয়া হয়েছে। তো আজকে তো ক্রমশ দেখা যাচ্ছে, প্রথম দিন মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছিলেন, আলটিমেটলি ধাপে 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 নানা মান্যতা আস্তে 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 মাইক্রো অবজারভাররা বাদ দিতে পারবে না, সেটা পর্যন্ত আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যুক্তি মান্যতা পেল। একই সাথে উল্লেখ করেছেন যে মাইক্রো অবজারভারদের বিষয়টাতে সেটা হচ্ছে যে ওনারা কোনো চূড়ান্ত সিদ্ধান্ত তো নেবেনই না, সবটা ইয়ারোরা দেখবেন। বলছি তো, মাইক্রো অবজারভারদের বিষয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নিজের সওয়ালেও, চিঠি তো দিয়েছিলেনই, তার নিজের সওয়ালেও যে প্রশ্নগুলো তুলেছিলেন যে এদেরকে দিয়ে ক্ষমতার অপব্যবহার হচ্ছে, এদেরকে দিয়ে নাম কাটার চক্রান্ত হচ্ছে, তো সুপ্রিম কোর্ট পরিষ্কার করে দিলেন যে মাইক্রো অবজারভারদের ক্ষমতাই নেই, মাইক্রো অবজারভাররা কোনো নাম বাদই দিতে পারবেন না। এটা তো যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের যুক্তি ছিল, তৃণমূল কংগ্রেসের যুক্তি ছিল,
সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে সেই যুক্তিগুলোই তো মান্যতা পাচ্ছে। বাকিটা আমাদের আইনজীবীরা এবং শীর্ষ নেতৃত্ব অর্ডারের ফাইনাল কপি পেলে তারা সবিস্তারে সেটা বিশ্লেষণ করবেন। ডিজিপিকে শোকজ করা হয়েছে, বলা হচ্ছে যে বেশ কতগুলো জায়গাতে অগ্নিসংযোগ হয়েছে, হামলার ঘটনা হয়েছে, কিন্তু কোনো ব্যবস্থা তিনি গ্রহণ করেননি। দেখুন, এটাকে ঠিক ওইভাবে বিষয় নয়। বিষয় হচ্ছে কোনো পক্ষের কেউ হয়তো একটি অভিযোগ করেছে এবং সেই অভিযোগ নিশ্চিতভাবেই পক্ষপাত দুষ্ট বয়ান সহ কোনো অভিযোগ গেছে, তো উল্টো পক্ষের মতামত জানতে চেয়েছেন। ব্যাপারটাকে সেটাই হচ্ছে আইনের ভাষায় টেকনিক্যাল কথা, যে একজন একটা অভিযোগ এক পক্ষের তরফ থেকে জমা পড়েছে, অন্য পক্ষকে সেগুলোকে জানিয়ে দিয়ে বলা হয় আপনার বক্তব্য কি। এর মধ্যে বিরোধীদের উৎসাহ পাওয়ার কোনো কারণ নেই যে ডিজিপিকে এই করা হয়েছে, ডিজিপিকে ওই করা হয়েছে। আরে অভিযোগ জমা পড়েছে, সেই অভিযোগটা পাঠিয়ে কোর্ট বলবে যে এদিকে জমা পড়েছে, আপনি আপনার বক্তব্য দিন। যে কোনো বড় মামলা করতে গেলেই এই নোটিশ সার্ভ করতে হয়, কপি সার্ভ করতে হয়, এবং তারপরে হলফনামা, পাল্টা হলফনামার সময় দেয় কোর্ট। তো সেটারই একটা অন্য মানে এই ধরনের কোনো ফরম্যাট হবে। যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এসআইআর নিয়ে একটি কবিতা পোস্ট করেছেন, অস্বীকার, যাতে মূল বক্তব্য যে হটকারিতা, এটা তালিকা শাসন, ভয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কবিতাটি প্রতিবাদী কবিতা। এসআইআর এর নামে যে দমন পীড়ন, মানুষের অস্তিত্বকে সংকটে ফেলা যেভাবে চাপিয়ে দিয়েছেন, সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় তার কবিতায় যে প্রতিবাদ যেভাবে তিনি কবিতার ভাষায় তুলে ধরেছেন, এটা অত্যন্ত ভালো কবিতা, সময়োপযোগী কবিতা। এবং কবিতা দিয়েও যে প্রতিবাদ করা যায়, তৃণমূল রাজপথে আছে, তৃণমূল আইনের লড়াইতে আছে, তৃণমূল ডোর টু ডোর আছে, তৃণমূল পাড়ার ক্যাম্পে আছে। এর বাইরে আমরা অতীতেও মমতা বন্দ্যোপাধ্যায়ের কবিতায় দেখেছি যে এই লড়াই সংগ্রাম কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কবিতায় উঠে এসছে। আজ অভিষেকের কবিতা কার্যত তারই প্রতিধ্বনি করলো, এবং কয়েকটি লাইন তো রীতিমতো অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং একজন দক্ষ লেখকের মতো। মানে বিশেষভাবে যে আমাদের বলা হলো নাম দাও, কাগজ দেখাও, আর আমরা দিলাম ইতিহাস, মাটি আর ঘাম ঝরা জন্মভূমি। তারা বলল এগুলো যথেষ্ট নয়। আমরা বললাম তবে বলো কোন ধারায় মৃত্যু বৈধ হলো। খুব শক্তিশালী কলম। এই যে লাইনটি লিখেছেন, আমরা বললাম তবে বলো কোন ধারায় মৃত্যু বৈধ হলো। ভাবতে পারেন শব্দটার গভীরতা, কোন ধারায় মৃত্যু বৈধ হলো। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই কবিতায় এই ধরনের অনেকগুলো জায়গা রয়েছে যেখানে সময়ের দলিল হয়ে গেছে, মানুষের প্রতিবাদের যে ঝড় সেটাই কবিতা হয়ে উঠে এসছে। একটি লাইন লিখেছেন, আমি শান্তি চাই না অন্যায়ের সঙ্গে, আমি নীরবতা চাই না লাশের উপর, যারা চুপ থাকে এই মুহূর্তে তারাই ইতিহাসে অপরাধী স্তব্ধ স্বর। ফলে খুব সুন্দরভাবে বিষয়কে ধরে, মানে এখানে বিষয়ের গভীরতা রয়েছে, প্রতিবাদের আগুন রয়েছে, এবং লেখক এবং কবি হিসাবে শব্দ প্রয়োগের দক্ষতা রয়েছে। বলছে যে বিজেপি বলছে নাকি টুকলি করা। দেখুন, বিজেপি এগুলো সব রুচিহীন বিষয়। অভিষেক নতুন প্রজন্মের তরুণ তুর্কি নেতা, আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, নানাভাবে রাজনীতি এবং সামাজিক কাজে জড়িত। যদি এরকম একটা এসআইআর বিপদ, যেখানে মানুষের মৃত্যুর মিছিল চলছে, অস্তিত্বের সংকট চলছে, আত্মহত্যার মিছিল চলছে, বৈধ নাগরিকরা উদ্বিগ্ন, বিএলওরা সমস্যায়, মানুষের হয়রান, বৃদ্ধ বৃদ্ধাদের লাইনে দাঁড়াতে হচ্ছে, অ্যাম্বুলেন্সে নাকে অক্সিজেনের নল লাগিয়ে আসতে হচ্ছে, ছেলে মেয়ে বাড়ির লোকের ডেড বডি মর্গে রেখে শুনানিতে আসতে হচ্ছে, তো সেখানে দাঁড়িয়ে অভিষেক যদি একটি কবিতার মাধ্যমে তুলে ধরেন, এবং যথেষ্ট দক্ষতার সঙ্গে লেখা কবিতা, সেটা নিয়ে বিরোধীদের মানে এত গায়ের জ্বালা কিসের? আমাদের নেতা রাজপথেও থাকেন, মানুষের পাশেও থাকেন, খেলার মাঠেও থাকেন, আবার তিনি যদি কবিতাও লেখেন, একদম দক্ষ ভাষায় কবিতা লেখেন,
তাদের বিরোধীদের এতে কি আসে যায়, মানে তাদের গায়ে এত ফোসকা পড়ার কেন? তারা দেখবেন পড়বেন একটি তরুণ নেতা, সর্বভারতীয় সাধারণ সম্পাদক, যে দলেরই হোক, যদি কেউ এইরকম সময় এরকম সাহিত্যের সাহায্য নিয়ে, সাহিত্যের মধ্যে দিয়ে নিজের প্রতিবাদটাকে এইভাবে লিপিবদ্ধ করে, তো তাতে এই বিজেপি বা সিপিএম বা বিরোধীদের এত জ্বলছে কেন? মহা মুশকিল। স্যার, অন্য বলছি যে রাজ্যের আধিকারিকরা এবার মাইক্রো অবজারভার হবে। এটা আগে থেকেই মুখ্যমন্ত্রীও বলছিলেন যে রাজ্যের আধিকারিকরাই মাইক্রো অবজারভারদের কাজ করতে পারবে। এটা তো মুখ্যমন্ত্রী বলেছেন, একেবারেই প্রশাসনিক বিষয়। ৮,৫০৫ জনের নাম রাজ্য সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে। যেমন মামলা নিয়ে ডিটেল আমি বলবো না, তার কারণ হচ্ছে যে এটা আমাদের পক্ষে বিস্তারিত জানা সম্ভব নয়। অ্যাকচুয়ালি আমরা তো শুধু শুনানির সময় কয়েকটা শব্দ শুনছি, এর নথিপত্র, ফাইনাল অর্ডার, এগুলো আইনজীবীরা এবং আমাদের শীর্ষ নেতৃত্ব যতক্ষণ না বিশ্লেষণ করে একটা কোনো সিদ্ধান্তে উপনীত হচ্ছেন, ততক্ষণ এই আলাদা আলাদা বিষয়গুলো নিয়ে কোনো মন্তব্য নয়। মোটের উপর যেটা, যে মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় আমাদের জননেত্রী, তিনি মানুষের ভোটাধিকার রক্ষায় মানুষের প্রতিনিধিত্ব করে বিজেপির এই অত্যাচার, দমন পীড়ন নির্বাচন কমিশনের মাধ্যমে যেটা আসছিল, তার বিরুদ্ধে যে যে পয়েন্টে আওয়াজ তুলেছেন, মহামান্য সুপ্রিম কোর্ট পর্যায়ক্রমে মাননীয় মুখ্যমন্ত্রীর তোলা সেই বক্তব্যগুলোকে যথেষ্ট গুরুত্ব দিয়ে, প্রাধান্য দিয়ে, হস্তক্ষেপ করে এই এবারের এই মাইক্রো অবজারভাররা বাদ দিতে পারবে না, তাদের কোনো ক্ষমতা থাকবে না নাম ডিলিট করার ক্ষেত্রে, এই পর্যবেক্ষণ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যগুলিকে সুপ্রিম কোর্ট মান্যতা দিচ্ছেন। যে এতদিন ধরে সমস্যাটা চললো, কমিশনারকে কোর্টের কথা শুনে নয় মানতে চলেছে, এটা তো আগেই মানা যেত। এটা তো গোটাটাই তো কমিশনের দায়। মানুষকে হয়রান করেছেন, মৃত্যুর মুখে ঠেলে দিয়েছেন, বিজেপির পারপাস সার্ভ করতে গিয়ে বিজেপির নির্দেশে, গোটাটা নির্বাচন কমিশনের দায়। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের জননেত্রী এবং বাংলার মুখ্যমন্ত্রী বারবার পয়েন্ট করে করে, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস একের পর এক প্রতিনিধি দল গিয়ে পয়েন্ট করে করে জানিয়েছে, একটা চিঠির উত্তর দেওয়ার মনে করেনি, প্রতিনিধি দলকে কোনো সদুত্তর দেয়নি, আর কোর্ট বলার পর সেগুলো মানতে হচ্ছে। প্রথম থেকেই যদি এইগুলো তারা মানতেন, তাহলে এই দেরিও হয় না, এত জটিলতার কোনো কারণ ঘটে না। ওরা তো ইচ্ছাকৃতভাবে মানুষকে হয়রান করার জন্য করছেন। প্রথম থেকেই যদি তৃণমূলের গঠনমূলক মতামতগুলি নিতেন, তাহলে এই জটিলতা, ঝামেলা, এত প্রাণহানি, এগুলো দরকার হতো না। সেই তো সময় বাড়াতে হচ্ছে, আরো সময় দরকার ছিল প্রথম থেকেই। হুমায়ুন কবির তো জনতা উন্নয়ন পার্টি তৈরি করেছেন, আজকে প্রেস ক্লাবে আরো একটি দল এলো, জাতীয় উন্নয়ন পার্টি, এবং তারা বললেন যে তারা আগে থেকেই রেজিস্টার্ড, এবং তারাও জেইউপি যুগ এবং হুমায়ুন বাবুর পার্টিও যুগ। মানে এটা নিয়ে আপনার একটা, আজকে আর একটা নতুন পার্টি ফর্ম, একই নাম, জেইউপি, জাতীয় উন্নয়ন পার্টি, জনতা উন্নয়ন, সংক্ষিপ্ত নাম জেইউপি। দেখুন, যেমন ভোটের মরশুমে ভোট এগিয়ে এলে অনেকে চিত্তচাঞ্চল্য ঘটে, এই ধরনের বহু পার্টি, বহু জিনিসপত্র শোনা যায়, কিন্তু এদের সঙ্গে মানুষের কোনো সম্পর্ক নেই। একটি কোনো দলের নির্দেশে তাদের ইয়ের জন্য এইসব করতে গেছে হুমায়ুন কবির। এখন আরেকটি দলও এসে হাজির হয়েছে, যে তারা বলছে তারাও একই ধরনের সব নামটাম ইত্যাদি ইত্যাদি। কি বলবো, এর সঙ্গে তো তৃণমূল কংগ্রেসের কোথাও কোনো সম্পর্ক নেই। তো ওরা নিজেরা ঠিক করুন, আবার কার নাম ঠিক, কে কি নামে কাকে ডাকবে, ওই তো নিজেদের, মানে বাড়ির লোকও এদের ভোট দেবে না, এদের যারা প্রার্থী হবে। আজকে মাদক মামলায় হুমায়ুন কবিরের মেয়ের শ্বশুর এবং তার ভাইয়ের 10 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে মুর্শিদাবাদ জেলা পুলিশ। কোর্টের নির্দেশেই করেছে, এটা পুরনো মামলার পরিপ্রেক্ষিতে। দেখে নিন যে মাদক মামলায় কারা থাকে, মাদক ব্যবসায় কারা থাকে, যার পরিবারেই হোক, যেখানেই হোক, যেটা হয়েছে কোর্টের নির্দেশে হয়েছে। এখানে কোনো পুলিশ কোনো স্বতঃপ্রণোদিত হয়ে করেনি, কোর্টের নির্দেশ, এবং এগুলো বাজেয়াপ্ত হয়েছে। ফলে এবার কারা মাদক ব্যবসা সঙ্গে জড়িত ডালে পালায়, সেগুলো মানুষ এবার বিচার করুন।
হুমায়ুন কবির বলছে এটা একটা প্রতিহিংসার রাজনীতি। প্রতিহিংসার কিসের রাজনীতি? এটা মামলা পুরনো অর্ডার কোর্টের, দীর্ঘদিন ধরে কোর্টে চলেছে। ভিকটিম কার্ড খেললে হবে? মামলা তো পুরনো মামলা তো গতকাল তৈরি হয়নি, তদন্ত তো গতকাল থেকে হয়নি, বা এই গত কদিনের হুমায়ুন কবির বিদ্রোহ করার পর কিছু তো হয়নি। হুমায়ুন কবির বিজেপির বি টিমের দায়িত্ব নেওয়ার পর থেকে তো হয়নি ব্যাপারটা। হুমায়ুন কবির যে মামলায় তিনি ওটা বলুন যে এই আদালত যখন বলেছে তখন আদালতে আপনাদের আইনজীবীরা কি করছিলেন? আদালত তো সব দিক দুপক্ষকে বিচার করে নোটিশটা দিয়েছেন বা অনুমতিটা দিয়েছেন। ওই বিজেপির কথা শুনে নাটুকে বিদ্রোহ, ঘুরিয়ে বিজেপিকে সাহায্য করা, বিজেপির 19 সালের লোকসভার প্রার্থী নরেন্দ্র মোদী জিন্দাবাদ, হুমায়ুন কবির, ফলে এর সঙ্গে প্রতিহিংসার কোনো সম্পর্কই নেই। একটা পুরনো মামলা। বলছি ব্যারাকপুরে এই যে কাউন্সিলর গ্রেপ্তার দল থেকে সাসপেন্ড 6 বছরের জন্য, তা বিরোধীরা বলছে যে বহু কাউন্সিলর এরকম দাদাগিরি দেখা গেছে, কিন্তু সেক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হয় না। কোন বিরোধী? এবার মানে এটা কোন ধরনের বিরোধী? আমি বিজেপি সেই ধরনের উত্তর দেবো আর কি। বিজেপি থেকে সিপিএম সবাই বলছে। ব্যারাকপুরের ঘটনা অত্যন্ত বাজে ঘটনা। একজন পুরপিতার বিরুদ্ধে অভিযোগ, দল তাকে সাসপেন্ড করেছে। তো এটাই তো অন্য দল করে না। যাদের বিরুদ্ধে বহু অভিযোগ থাকে তাদের তো দল সাসপেন্ড করে না। সিপিএম কথা বলছেন কমরেড, একটা উদাহরণ দেবো, একটা রশিদ খানের ডেরা, বউবাজার স্ট্রিট, রাইটার্সের পাশে, লালবাজারের পাশে, আরডিএক্স, জঙ্গি কাজ, বিস্ফোরণ, বাংলার বৃহত্তম বিস্ফোরণ, শতাধিক হতাহত। আপনাদের দলের কমরেডরা জড়িত ছিল। একজনকেও পুলিশ অ্যারেস্ট করেছিল, একজনকে। সাঁইবাড়ি মায়ের মুখে ছেলের রক্তমাতা ভাত যারা খাইয়ে দিয়েছিল, আপনাদের কমরেড এফিডেভিট করে নাম বদলে মামলার বাইরে এসে সিপিএম এর মন্ত্রিসভায় গেছিল। লজ্জা করে না বলতে? বিজন সেতু থেকে ওসি গঙ্গাধর, ওই তিলজলা থানার ওসি খুন। আপনাদের নেতা মন্ত্রী সব অভিযোগ ছিল তাদের বিরুদ্ধে। কি ব্যবস্থা নিয়েছেন? কোথায় ব্যবস্থা নিয়েছেন? তাহলে এরা যেন এসব নিয়ে কথা না বলে। তৃণমূলের এত বড় দল, এত বড় সমাজ, কেউ কোথাও কোনো জায়গায় কিছু সিরিয়াস ঘটনা দল ব্যবস্থা নিয়েছে, বাকি পুলিশ প্রশাসন দেখছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিজেপির অর্জুন সিং আজকে মহকুমা আদালতের সময় বিক্ষোভ দেখিয়েছেন। প্রায় ব্যারিকেড ভেঙে পুলিশের ধস্তাধস্তি রণক্ষেত্রের আকার ধারণ করেছে এলাকা। অর্জুন সিং অনেক তৃণমূলকে আক্রমণ করেছিল এবং পুলিশের সঙ্গে ভালো ঝামেলা হয়েছে। অর্জুন সিং, দেখুন অর্জুন সিংকে নিয়ে আমার বলতে খুব সমস্যা হয়, কারণ আমি অতীতে বলে দেখেছি, তারপর কখন কোন সালে কোন মাসে কোন দলে থাকবেন কোনো গ্যারান্টি নেই। এবার ধরুন আমি অর্জুন সিংকে একটা বললাম, একটা অ্যাটাক করলাম, দুম করে দেখলাম একটা অন্য কিছু ঘটে গেল, তখন আমি কেন অ্যাটাক করলাম আফসোস হবে। আবার ধরুন আমি মানে এটা খুব সমস্যা, মানে যারা খুব ঘন ঘন দল বদল করে তাদের না একটু উগ্রতা দেখাতে হয় নিজেদের জাস্টিফাই করার জন্য। এবার তার উপর দাঁড়িয়ে যদি প্রতিক্রিয়া দিতে হয়, তাহলে কমাস বাদে বা কদিন বাদে যে ঘটনাগুলো ঘটবে তখন আবার খুব বিড়ম্বনায় পড়ে যেতে হয়। একটা এই ধরনের নেতাদের উচিত আগে একটা কোর্টে এফিডেভিট দিয়ে দেওয়া যে আগামী 10 বছর এত সালের এত তারিখ অবধি আমি এই দলেই থাকবো, তাহলে আমাদের উত্তর দিতে সুবিধা হয়। বলছি যে এদিকে ঘোলাতে একটা ঘটনা ঘটেছে যে 215 জন ভোটারের ফর্ম ফিল আপের অভিযোগ উঠেছিল ফর্ম 7-এর বিজেপি কর্মীর বিরুদ্ধে। তাকে ধরে এনে অফিসে বসিয়ে পঞ্চায়েত সমিতির সভাপতি ধমক দেয়। শুরু থেকেই বিজেপি ফর্ম 7 নিয়ে কথা বলেছিল এবং আপনাদেরও বক্তব্য ছিল যে ফর্ম 7 নিয়ে আসলে বৈধ ভোটারদের নাম। দেখুন, আর একটা অভিযোগ আজকেই নজরে এসেছে, এটা সিপিএম বেটার বলতে পারবে, যে নির্বাচনী জালিয়াতি বলা হয় না, একটা অভিযোগ এসেছে। এটা তদন্ত করে দেখার মতো, কারণ ইলেকশন কমিশনের যে রেজাল্ট, তাদের ওয়েবসাইট, তাদের রেজাল্ট থেকেই দেখা যাচ্ছে যে 1951 সালের নির্বাচনে জ্যোতি বসু তাকে সম্পূর্ণ জালিয়াতি করে জিতিয়ে এনেছিল সিপিএম। কারণ
পশ্চিমবঙ্গের প্রথম বিধানসভা নির্বাচনে 187টি আসনের মধ্যে মাত্র 6টি আসন সংরক্ষিত ছিল, এসসি 5টি এবং এসটি 1টি। কিন্তু এই আসন সংরক্ষিত আসনগুলো থেকে জেনারেল ক্যান্ডিডেটদের নিয়ে চলে এসেছিল এরা। ফলে পশ্চিমবঙ্গের প্রথম বিধানসভায় দলিত আদিবাসীদের কোনো প্রতিনিধি ছিল না। তার মধ্যে দেখা যাচ্ছে 150 নম্বর সিট, অ্যাসেম্বলি নাম্বার 150, এসসি সংরক্ষিত বরানগর, সেখানে বিধায়কের নাম জ্যোতি বসু। জ্যোতি বসু কবে এসসি হলেন? জ্যোতি বসু কি এসসি কেউ শুনেছেন? তাহলে প্রথম নির্বাচনেই জ্যোতি বসুকে জালিয়াতি করে তফসিলি জাতির সিট থেকে জিতিয়ে এনেছিল, বিধায়ক করেছিল সিপিএম, এরকম একটা অভিযোগও কিন্তু আসছে। ফলে সেই সিপিএম যেন একদম বড় বড় কথা না বলে এসআইআর নিয়ে। ফর্ম 7 এটা বললাম। হ্যাঁ, কি আরেকবার বলো। বিজেপি তো শুরু থেকে ফর্ম 7 নিয়ে প্রচার করছিল। এবার আজকেও দেখতে পাওয়া গেছে যে ঘোলায় বেনিয়ম অভিযোগ ছিল যে 215 জন ভোটারের ফর্ম ফিল আপ করে দিচ্ছিলেন বিজেপি কর্মী। তাকে ধরে এনে অফিসে বসিয়ে ধমক দেয় পঞ্চায়েত সমিতির সভাপতি। এবং বিজেপির বক্তব্য হচ্ছে যে জোর করে আটকে দেওয়ার হচ্ছে। বিজেপির হাতিয়ার হচ্ছে। ফর্ম 7 নিয়ে তো বিজেপি পুরো কুকীর্তি করছে না, হাজার হাজার ফর্ম 7 গাড়ি থেকে, বিজেপির গাড়ি থেকে উদ্ধার হচ্ছে। অর্থাৎ যাকে তাকে একটা নাম ভরে দিয়ে ফর্ম 7 জমা করে দাও যাতে তাদের নামটা কেটে যায়। তৃণমূলের ভোটার পেলেই তাদের নাম উড়িয়ে দেওয়ার জন্য ফর্ম 7কে ব্যবহার করছে। ফলে তাদের কর্মী, আর তাদের তো বাইরে থেকে অনেক কর্মী আনছে। আবার দেয়ালে সব পোস্টার মারছে, জিজ্ঞেস করলে বলছে ও তো বাড়ি হচ্ছে সব ভিন রাজ্য থেকে আসা, এখানকার লোকই নয়, বাইরের লোক ঢুকিয়ে এইসব কাণ্ড কারখানা করছে শুধু ভোটের জন্য। এই ফর্ম 7 বারবার ধরা পড়ছে। বিজেপি বৈধ ভোটারদের নাম কাটাতে চাইছে। আমরা একজনও বৈধ ভোটারের নাম বাদ দিতে দেবো না। হ্যাঁ, মানে ওদের আর কি আছে, জনগণের সঙ্গে সম্পর্ক নেই। ভোট দেয়া মানে বিজেপির বিরুদ্ধে মানুষ ভোট দেবেন জানেন, সেই জন্য বৈধ ভোটারদের হ্যারাস করছে। একদম যে পাড়ায় 2-4টে কোথাও বিজেপির যদি ভোটার ওরা জেনে থাকে, তার বাইরে যারা আছে তাদের নাম উড়িয়ে দেওয়ার চেষ্টা করছে, ফর্ম 7টাকে সেই জন্য ব্যবহার করছে। মানুষের মতামত জানতে সাজেশন বক্স নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরছে বিজেপি কর্মীরা। বিজেপি কর্মীদের ওই বক্সের কি ভ্যালু আছে? ওখানে যদি কেউ 100 দিনের কাজ করে টাকা না পেয়ে জমা দেন যে আমি 100 দিনের কাজ করেছি, হয়তো আমি বিজেপিকেও ভোট দিয়েছি, কিন্তু 2021-এ হারার পর আমরা কেন্দ্রীয় সরকার টাকা দেয়নি, আবাসের টাকা দেয়নি, বিভিন্ন স্কিমের টাকা দেয়নি, আমার টাকাটা দিয়ে দিন। তো সেই নিয়ে এরা কি করবে? নাটক করছে বক্স নিয়ে। যাদের টাকা দেয়নি, যারা কাজ করেছে এবং যারা বিজেপির নানা বঞ্চনায়, যে পরিযায়ী শ্রমিকদের হ্যারাস করেছে অন্য রাজ্যে, যে পরিযায়ী শ্রমিক বাংলা বলায় পিটিয়ে হত্যা করেছে, তার পরিবার যদি ওখানে জমা দেয় যে আপনারা ইয়ে করুন, হত্যাকারীদের চিহ্নিত করুন, শাস্তি দিন, কিছু করতে পারবে? তাহলে নাটক করে সব কাঁচে বাক্স নিয়ে ঘুরছে কেন? ওগুলোকে বাড়িতে নিয়ে যাক, 4টে রঙিন মাছ কিনুক, অ্যাকোরিয়াম হিসেবে কাজে লাগবে। লোকসভায় পিএম কেয়ার নিয়ে কোনো প্রশ্ন করা যাবে না, রুলিং আনা হয়েছে। কি লোকসভায় পিএম কেয়ার নিয়ে বলতে কোনো পারবো না। প্রশ্ন তোলা যাবে না। পিএম কেয়ার তো প্রথম থেকেই একটা রহস্যাবৃত। ওটা তো প্রাইম মিনিস্টার্স রিলিফ ফান্ড নয়, ওটা তো একটা নতুন করে আলাদা করে তৈরি। ফলে পিএম কেয়ার নিয়ে তো প্রথম থেকে বিভিন্ন অভিযোগ রয়েছে, বিভিন্ন পর্যায়ের অভিযোগ রয়েছে, সেখানেই কন্ট্রোলের চেষ্টা হচ্ছে। সোমবার দিন দিল্লি যাবে, আজকে যে কোনো কারণে যেতে পারবে মমতা বন্দ্যোপাধ্যায়, প্রথম কথা, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কবে কখন যাবেন বা আসবেন এটা তার সিদ্ধান্ত। আর তিনি যে আজকে যাচ্ছেন এরকম কোনো কথা তিনি সাংবাদিকদের বলেছেন বলে আমাদের কাছে কোনো খবর নেই। যে আমি আবার সোমবার যাব, এই কথাটি মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন বলে কোনো খবর নেই। এবার যে কোনো কারণে তাঁর যাওয়া, তাঁর না যাওয়া, তিনি সেই পরিস্থিতিতে তাঁর যা কর্মসূচি, তাঁর ব্যস্ততা অনুযায়ী তিনি সিদ্ধান্ত নেবেন। আর আসল কাজ তো তিনি আগের দিন করেই এসেছেন, যে নিজে নজিরবিহীনভাবে, ঐতিহাসিকভাবে
সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির বেঞ্চের সামনে দাঁড়িয়ে মাননীয় প্রধান বিচারপতি এবং আরো দুই মাননীয় বিচারপতির সামনে যে যে পয়েন্টগুলো তুলে ধরার, যেটা নির্বাচন কমিশন চিঠির উত্তর দিচ্ছিল না, সেইগুলো তো সুপ্রিম কোর্ট মান্যতা দিয়েছেন এবং সেইগুলোকে গ্রহণ করে বার্তা দিয়েছে নির্বাচন কমিশনকে। সেইগুলো তো একের পর এক মমতা বন্দ্যোপাধ্যায়ের যেটা সম্পূর্ণভাবে তার যেটা উদ্দেশ্য ছিল বাংলার মানুষের স্বার্থে, অধিকার রক্ষার স্বার্থে, সেটা তো তিনি আগের দিন নিজে দাঁড়িয়ে থেকে করে দিয়ে এসছেন। বাকিটা তার কর্মসূচি, তিনি সিদ্ধান্ত নিতেই পারেন। কিন্তু আমি আবার আসছি, এই শব্দটা সেদিনকে তিনি কাউকে বলেন। বলছি এটা একটু ব্রিফলি বলে দেবেন যে আরো 7 দিন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের সময়সীমা বৃদ্ধি করে দেওয়া হলো, এটা না, তার কারণ হচ্ছে যে দেখুন, এটা প্রথম থেকে আমরা বলে এসেছি যে যে সময়টা এত অল্প সময় এত বড় কাজ চাপিয়ে দেওয়া হচ্ছে বিজেপির রাজনৈতিক নির্দেশে, এটা জাতীয় নির্বাচন কমিশন ঠিক করছে না। এটাই তাড়াহুড়ো করে এত বড় কাজ করার নয়, এটা সিরিয়াস কাজ। এর আগেও অনেক 2 বছর সময় লেগেছে করতে, সেটা বলছে 2 মাসে করো। অপরিকল্পিত, কাঠামো নেই, কিছু নেই। তো ফলে দফায় দফায় তো দেখা যাচ্ছে যে ইলেকশন কমিশনকেও বলতে হচ্ছে আমরা হিয়ারিং শেষ করতে পারিনি, বাড়াতে চাই। একে বলতে হচ্ছে ওই করতে চাই। তো এই তো প্রথম থেকে এত তাড়াহুড়ো না করে ভোটের পর শান্তিতে নিখুঁতভাবে হয়রানি ছাড়া, আতঙ্ক না ছড়িয়ে করতে পারতো। কিন্তু বিজেপিকে বৈধ ভোটারের নাম কাটতে হবে, আতঙ্ক তৈরি করতে হবে, সেই করতে গিয়ে এই বিপদটাকে চাপিয়ে দিয়েছে। আর এখন দেখা যাচ্ছে সেই এদের বলতে হচ্ছে না বাড়াতে হবে, কোর্টকেও বলতে হচ্ছে বাড়াতে হবে সময়। একটা বিষয় কি নজরে আসছে, সেটা হচ্ছে যে কৃষ্ণনগরে একটি মুসলিম পরিবার, তাদের বৃদ্ধা মা মারা গেছেন, তার চক্ষুদান কাগজে পত্রে করা হয়েছে। এবার এই চক্ষুদান অঙ্গদান যখন পরিবার করতে যায়, তার ছেলে যখন করতে যায়, এলাকার লোক পুলিশের কাছে অভিযোগ করে যে কিডনি এবং চক্ষু বিক্রি করা হয়েছে। এই জায়গা থেকে দাঁড়িয়ে 6 জনকে পুলিশ গ্রেফতার করেছে। একটি মন্তব্যও করবো না, এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। স্থানীয় পুলিশ বলতে পারবে। এক সম্পূর্ণ একটা সামাজিক বিষয়, একটি পরিবারের বিষয়, হয়তো পাড়ার বিষয়ও নয়। ফলে এটা কি বিষয় স্থানীয় পুলিশ দেখছেন, এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। বলছি যে নওশাদ, মানে আইএসএফ, সিপিএম এবং হুমায়ুন, এদের যে জটিলতা সেটা মোটেই কাটছে না। আইএসএফ এর তরফে সিপিএমকে তাদের সমঝোতার সূত্র পাঠানো হয়েছে, কত আসন চাইছে পাঠানো হয়েছে, সিপিএম কোনো উত্তর দিচ্ছে না। হুমায়ুনের ব্যাপারেও আইএসএফ বলছে কোনো সিদ্ধান্ত নিতে পারছে না। এই যে সামগ্রিক ব্যাপারটাকে আপনি কি বলবেন? এদের এই যে সিপিএম এর থেকে তো আইএসএফ বড় দল। আইএসএফ এর তো একজন এমএলএ আছেন, নওশাদ সিদ্দিকী। সিপিএম এর তো একজন এমএলএও নেই। ফলে পরিষদীয় রাজনীতিতে আইএসএফ সিপিএম এর থেকে বড় দল। সেই জন্যই সিপিএম নওশাদের পেছনে ঘুরঘুর 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 করে বেড়াচ্ছে। তো এখন তার সেটা সিপিএম এর এখন একা লড়ার দম নেই, একা লড়ার ক্ষমতা নেই। ওদের যত বিপ্লব মিডিয়া, সোশ্যাল মিডিয়ায়, বামফ্রন্ট মানে তো একটা 7-8টা দল, সিপিএম, সিপিআই, আরএসপি, ফরওয়ার্ড ব্লক, এসপি, ডিএসপি, আর পাশে হচ্ছে বিপ্লবী বাংলা কংগ্রেস আর মার্ক্সবাদী ফরওয়ার্ড ব্লক। এতগুলো দল মিলে তারপরে আরো খুঁজতে যাচ্ছে, কখনো নওশাদকে, কখনো কংগ্রেসকে। কেরলের কংগ্রেস খারাপ, বাংলার কংগ্রেস ভালো। কেন না, মোহাম্মদ সেলিমকে এমএলএ হতে হবে। যে মুহূর্তে সেটা হচ্ছে না, তখন কংগ্রেস খারাপ। এরপরে হুমায়ুনের হোটেলে গিয়ে হাজির হচ্ছে। তো এগুলো তো সিপিএম এর রাজনৈতিক দেউলিয়া স্পষ্ট। এইসব সুবিধাবাদী জোট এ তো হয় নাকি? আজকে আরজি কোর্টের নির্যাতিত ডাক্তারের জন্মদিন। আজকে জন্মদিনে তার বাবা মা, জুনিয়র ডাক্তাররা ধর্মতলায় তারা মিটিং করছে এবং সেই একই রকম বিচারের দাবি তারা করছে, বিচার পায়নি। দেখুন, আমি আবার বলছি, আরজি করের অভয়ার প্রতি পূর্ণ শ্রদ্ধা সম্মান জানিয়ে যে তার বাবা মা যেগুলো করছেন ঠিক করছেন না। কলকাতা পুলিশ 24 ঘন্টার মধ্যে ধরেছে লোকটাকে। আপনারাই বলেছিলেন সিবিআই চাই, উই ওয়ান্ট জাস্টিস, সিবিআই চাই। যেদিন সিবিআই এর অর্ডার হলো সেদিনকে কি হইচই। সেই সিবিআই তদন্ত করে দেখে বলল না, কলকাতা পুলিশ যাকে ধরেছে একদম ঠিকঠাক ধরেছে। এবং সিবিআই শেষ পর্যন্ত তার বিচারও শেষ করেছে। 3টে কোর্ট, ত্রিস্তরীয় কোর্টে গোটা জিনিসটা কিন্তু শুনানি হয়েছে। একটা হচ্ছে ট্রায়াল কোর্ট, একটা হচ্ছে হাইকোর্ট,
একটা হচ্ছে সুপ্রিম কোর্ট। তারপরেও যদি কেউ বলেন যে বিচার পাইনি, যাকে ধরা হয়েছে তার বিচার হয়েছে, তার শাস্তির রায় হয়েছে, তারপরেও যদি বলেন বিচার পাইনি, তাহলে আপনারা বসে গেছিলেন কেন সিবিআই চাইতে? কেন গেছিলেন? আপনারা করবেন দ্বিচারিতা, তারপর রাজনীতিক বিরোধী দলগুলোর হাতে তামাক খাবেন। সোমবার এক কথা, মঙ্গলবার এক কথা, বুধবার এক কথা, বৃহস্পতিবার এক কথা। ফলে আপনাদের কন্যার মৃত্যু হয়েছে, পূর্ণ সহমর্মিতা আছে, কিন্তু বিরোধী দলের বা বিরোধী পক্ষের বা ওই সিপিএম আর কিছু নকশালের অতৃপ্ত আত্মাদের এদের কথা শুনে আপনারা নিজেদের সম্মান নষ্ট করবেন না। দাদা, নওশাদ সিদ্দিকী বলছেন যে সেটিং ফিটিং বুঝি না, যে দল আমাকে টাকা দেবে প্রকাশ্যে টাকা নেবো, তার কারণ আমি দল চালাতে পারছি না, ছেলেদের মামলা দিয়ে রেখে জামিন করতে প্রচুর খরচ হচ্ছে, যে টাকা দেবে প্রকাশ্যে টাকা নেবো, 10% খরচ করবো দলের জন্য, বাকি টাকা যে শুভানুদ্দায় আমাকে অ্যারেঞ্জ করে দিতে পারবেন তাকে দিয়ে দেবো। নওশাদ সিদ্দিকী যদি এই কথা বলে থাকেন, তিনি তো অত্যন্ত স্বচ্ছতার সঙ্গেই বলেছেন। তাহলে সিপিএম এর উচিত এই সময় যে যদি ওই এন্ট্রি ফি, জোটের এন্ট্রি ফি, নওশাদকে জোটের চাইলে সিপিএমকে জবাব দিতে হবে যে নওশাদ তো বলেছেন ওনার আর্থিক সাহায্য চাই, সিপিএমকে তো ছোটদের বসে আঁকো প্রতিযোগিতার মতো এন্ট্রি ফি দিয়ে ফর্ম তুলে সব জোট চাইবে। মোহাম্মদ সেলিম তো এখন ফর্ম চেয়ে ঘুরে বেড়াচ্ছেন, জোটে ঢুকতে চান, তো এন্ট্রি ফি দেবেন এখানে আনতে গেলে। নওশাদ বলেছে পার্টি চালাতে গেলে টাকার দরকার, সিপিএম এর আবার দলের অস্তিত্ব রাখতে গেলে জোট দরকার, জোটের নামে ঘোট দরকার, তো যাবেন নওশাদকে ফি দেবেন। নওশাদ স্বচ্ছতা দেখিয়েছে, তো যে আমার টাকা চাই, যে যার সঙ্গে জোট হবে আমার টাকার দরকার। তো যদি এটা উনি সত্যি বলে থাকেন, তো তাহলে সিপিএম যদি তার সঙ্গে জোট চায়, তাহলে সিপিএমকে প্রকাশ্যে বলতে হবে কত টাকা দিয়েছে। ভাবা যায় সিপিএম টাকা দিয়ে জোটে যাবে? আমি না দেখার জন্য বসে আছি, দারুণ একটা চেকের বড় মডেল হবে। সে একদিকে নওশাদ ধরবেন, একদিকে সেলিমদা ধরবেন, যে আমি নওশাদকে এই টাকাটা দিচ্ছি কারণ আমি নওশাদের সঙ্গে জোটে যেতে চাই। মানে ভাবা যাচ্ছে না, রোমাঞ্চিত বোধ করছি। সিপিএম নয়, নওশাদ বলেছেন যে কোনো দল দিলেই ও নেবে দল চালাতে। না না, সিপিএম যেহেতু এখন জোট খুঁজছে, আমি তাই জন্য বলছি, ওরা তো জোট চাইছে, ওরা তো চাইছে। তার মানে নওশাদের সঙ্গে জোটে যেতে গেলে ওদের তো এরকম একটা এন্ট্রি ফি দিয়ে যেতে হবে না? বুঝছি এসে সেটা হচ্ছে যে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর ময়না, দুজন করেই এইআরও এবং ইআরও সব 5 জনের কিন্তু নির্বাচন কমিশন এফআইআর রাজ্য প্রশাসন কিছুই করে একদম প্রশাসনিক বিষয়, টেকনিক্যাল বিষয়, প্রশাসনিক বিষয়। ফারাক্কার তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামের বিরুদ্ধে একই রকম প্রশাসনিক বিষয়। লাস্ট একটা বলে দিই, সেটা যদি একে তুষার মেহতা বলার চেষ্টা করেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন সুপ্রিম কোর্টে তিনি বলবেন, সিজিআই বলেছে এতে কোনো রাজনীতিকরণ করতে আসবে না, উনি বলতেই পারেন। কিন্তু খুব ভালো, কিন্তু বিজেপির গা জ্বলছে, সিপিএম এর গা জ্বলছে না। মমতা বন্দ্যোপাধ্যায় কেন সওয়াল করবেন মানুষের হয়ে? ওদের গা জ্বলছে। আরে মমতা বন্দ্যোপাধ্যায় ইতিহাস গড়ে দিয়েছেন। কোন মুখ্যমন্ত্রী তার নিজের রাজ্যের মানুষের ভোটাধিকার রক্ষায় নিজে সুপ্রিম কোর্টে গিয়ে মহামান্য প্রধান বিচারপতির বেঞ্চে সওয়াল করছেন, এই লড়াইটাই তো দেখবেন। সিপিএম এর প্রাক্তন মুখ্যমন্ত্রী ত্রিপুরার মানিক সরকার পর্যন্ত বলেছেন এই লড়াইটাই তো আসল কথা, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় লড়েছেন। মানিকবাবু তো মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করেছেন। এখন সেখানে যদি বিজেপির শীর্ষ আইনজীবীরা এইসব কথা তোলে, তাতে তো বুঝতে হবে যে সিপিএম, বিজেপি এগুলো সব এক সুরে কথা বলছে। মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জন্য লড়েছেন এবং পয়েন্ট তুলে সুপ্রিম কোর্টকে মান্যতা দিতে, মান্যতার আদায় করে এনেছেন। এত বড় লড়াইয়ের স্পিরিটটা ওনাদের কাছে বড় কথা নয়। কিন্তু আজকে দেখবেন আবার সিপিএম এর কয়েকজনকে ওখানে হাজির হয়েছে। কেন গেছে? আগের দিন যায়নি কেন? এতদিন কোথায় ছিল? মমতা বন্দ্যোপাধ্যায় লড়াইটাকে এই উচ্চতায় নিয়ে গিয়েছেন। তো সেই কারণে কোন ওরা প্রশ্ন করছে ওনাকে কেন বলতে দেওয়া, যে বুকের উপর জবাব দিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। ওকে।